অরিন্দ্রজিৎ, কেমন আছেন আপনি? নমস্কার। নমস্কার। শুভ সন্ধ্যা। ভালো আছেন দাদা? হ্যাঁ জি ভালো, আপনি কেমন আছেন? সকলকে হ্যাঁ দাদা, শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ ভালো আছে দাদা। হ্যাঁ, আপনাদের সবাইকে অবগাহন শুভেচ্ছা। পত্রিকায় হ্যাঁ আপনাকেও দাদা অবগাহনে স্বাগত জানাই। আমাদের বাঙালির নজরুল চর্চা শিরোনামের যে ধারাবাহিক আলোচনা চক্র আমরা এই যাবৎকাল করে আসছি, আজকে তার একটি অন্যতম বিশেষ দিন। আমরা আগে জানেন, যারা এই পোস্টটা দেখেছেন, যে রাশেদুল আনাম তিনি অতিরিক্ত পরিচালক হিসেবে ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, যেটাই ত্রিশাল ময়মনসিংহ বাংলাদেশে অবস্থিত, তারা নজরুল গবেষণার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আধুনিক সময় অন্যতম দিশা দেখাচ্ছেন। এবং আসানসোলে যে কাজী নজরুল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার সঙ্গে মিলিতভাবে তারা নিরন্তর নানাবিধ ক্ষেত্রে কাজ করে চলেছেন। সে কারণেও তাদের
আলাদা আহ, কৃতজ্ঞতা তারা তাদের জানাতে হয় বারে বারে। আজকে আহ, রাশেদুল আনাম দাদার মূল যে আলোচনার বিষয়, শ্যামল, আমরা শিরোনামে যে বিষয় রেখেছি, শ্যামল বাংলার কিশোর নজরুল জাতিসত্তার স্মারক। আমার মনে হয় যে আহ, এটি দাদা যেভাবে আমার সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়, আহ, একটি অনালোকিত বিষয় নিয়ে তিনি আজকে তার উপস্থাপনা রাখবেন। এবং যারা নজরুল গবেষক আমাদের সঙ্গে আছেন এবং গবেষণার বাইরেও যারা নজরুল পাঠক রয়েছেন বড় অংশে, দুই বাংলা মিলিয়ে, তাদের ক্ষেত্রেও এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। তো আমরা সরাসরি তার আলোচনায় এবার প্রবেশ করব। আমরা এখন সরাসরি রাশেদুল দার কাছে চলে যাব। তো রাশেদুল দা, আপনি আপনার আলোচনা যে আজকে সেটি শুরু করুন। পাঠকের যারা শ্রোতা এখানে রয়েছেন এবং পরবর্তীকালে যেহেতু এখন শুরু হলো, আমরা সেইভাবে এখনো দর্শকদের পাইনি। আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আরো মানুষজন এসে সংযুক্ত হবে। তো তাদের কাছেও অনুরোধ থাকবে যে আলোচনা শেষ অবধি আপনারা থাকুন, এবং আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা রাশেদুল দার আলোচনার প্রেক্ষিতে থাকে, আমরা নিশ্চয়ই সেটি আমাদের করবেন, আমরা সেটি আলাদা পর্বে নিয়ে যাব। ধন্যবাদ অরিন্দ্রজিৎ। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি অবগাহন পত্রিকা, সেই কর্তৃপক্ষকে, তাদেরকে, আমাকে বাঙালি নজরুল চর্চা যে সিরিজ আলোচনা সেটার মধ্যে এই স্মারক বক্তব্য রাখার যে সুযোগ করে দিয়েছেন সেটাই। আমি আমার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অরিন্দ্রজিৎ একটি কথা বলেছেন যে আমরা আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে নজরুল চর্চা করে যাচ্ছি, এবং তারই ফলশ্রুতিতে আজকে আপনাদের সাথে যে আমার পরিচয়, এই অরিন্দ্রজিতের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোনালিসা দাস ম্যাডাম। আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ সেই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ না হলে হয়তোবা আপনাদের সাথে এইভাবে আমার আনুষ্ঠানিক পরিচয় হতো না। যাই হোক, মানুষ পথ চলতে গেলে পরিচয় নানান ভাবে হয়। আমরা যারা নজরুল নিয়ে গবেষণা করি কিংবা নজরুলের সাহিত্য নিয়ে, জীবন নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করি, আমাদের যারা পূর্বে গবেষণা করেছেন তাদের পথকে আমরা অনুসরণ করি। আমরা শুধুমাত্র আমাদের সময়ে যারা তরুণ রয়েছে, যারা আমাদের মতো রয়েছে, সমবয়সী, কিংবা যারা ভবিষ্যৎ প্রজন্মে আসবে, তাদেরকে নজরুল সম্পর্কে, নজরুল জীবন ও সাহিত্য সম্পর্কে উৎসাহিত করতে চেষ্টা করে যাচ্ছি। জানি না আমরা কতদূর সফল হচ্ছি। তবে একটি বিষয় দেখেন যে আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিকভাবে নজরুল চর্চা করি, সেটা আমরা হৃদয় থেকে হোক, কিংবা আমাদের চাকুরির সূত্রে হোক, কিংবা আমাদের প্রমোশনের ক্ষেত্রে হোক, আমরা সেই গবেষণা করে যাচ্ছি। কিন্তু এই যে অবগাহন পত্রিকা, তাদের তো পুরোটাই নেই। আমি যে তিনটির কথা বললাম পুরোটি তাদের নেই। নিঃস্বার্থভাবে তারা এই বাঙালি নজরুল চর্চা করে যাচ্ছে। আমরা প্রতিষ্ঠান একটা দায়বদ্ধতা থেকে কাজ করি, সেই দায়বদ্ধতা থেকে হয়তোবা আমরা আমাদের বিশালত্ব কিংবা আমাদের গবেষণাকে আমরা পরিচিত। কিন্তু অবগাহন পত্রিকা তারা কি চান? তারা চান বাঙালিকে, বাঙালির যারা পূর্বপুরুষ ছিল, বাঙালি যারা মনীষী ছিল, তাদের জীবন ও সাহিত্য মানুষের মাঝে, বাঙালির মাঝে ধারণ হোক, এবং বাংলা এবং বাঙালি নতুন ভাবে, এবং আমরা আমাদের মনীষীরা নজরুল ইসলাম,
যেরকম চেয়েছিলেন, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যরা যেরকম চেয়েছিলেন, ঠিক সেরকম আমাদের জাতিকে গঠন করার জন্য, বাঙালি জাতিকে গঠন করার জন্য তারা হয়তো বা চেষ্টা করে যাচ্ছে। এইটা আমার সাইলেন্টলি অবজারভেশন করে মনে হয়েছে যে আসলে তাদের যে মহৎ উদ্যোগ, এটা আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের যে কোনো দিক দিয়ে কম নয়। তাই আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই এই অবগাহন যে পত্রিকা, সেই কর্তৃপক্ষকে। আজকে আমার স্মারক বক্তব্যের বিষয়টা আমি নির্ধারণ করেছি, শ্যামল বাংলার কিশোর নজরুল জাতিসত্তার স্মারক। কারণ হচ্ছে, আমি পশ্চিমবঙ্গে গিয়েছি, আসানসোলে গিয়েছি, সেই জায়গায় আমি নজরুলের কিশোর জীবন, তার পারিবারিক জীবন যতটুকু দেখার চেষ্টা করেছি, তখন আমার মনে হয়েছে সেই 13-14 বছর বয়সের বালক কাজী নজরুল ইসলাম আজকে থেকে 120 বছর আগে এই যে আমাদের পূর্ববঙ্গ, যেটা বর্তমানে বাংলাদেশ, যাকে আমরা শ্যামল বাংলা বলি, সেই জায়গায় এসেছিলেন। সেই জায়গাটা কেমন ছিল, এখন কেমন রয়েছে, যারা এই জায়গায় না কোনোদিন আসেননি, কিংবা ভবিষ্যতে যারা আসবেন বা যারা এসেছেন, তাদের জানা দরকার যে আসলেই নজরুল ইসলাম এই যে বঙ্গে প্রথম এসেছিলেন, পূর্ববঙ্গে, তৎকালীন সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক, শিক্ষা, সেই অবস্থাটা কেমন ছিল। কারণ এই শ্যামল বাংলা থেকেই কাজী নজরুল ইসলাম পরবর্তীতে আবার শিক্ষা জীবনে ফিরে যান। আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম যে 1899 সালে 24 মে জন্মগ্রহণ করেছিলেন, তখন সে আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম, সেটা বাংলার অন্য অন্য প্রত্যন্ত গ্রামের মতো ছিল। নজরুল ইসলামের পরিবার ছিল মুসলমান আশরাফ শ্রেণী, কাজী পরিবার, এবং তারা তাদের পূর্বপুরুষ বংশ মর্যাদায় যেরকম আশরাফ ছিলেন, উচ্চ মার্গের ছিলেন, কিন্তু অর্থনৈতিকভাবে তারা তখন কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। তারপরেও নজরুল পারিবারিকভাবে কিছু শিক্ষা পেয়েছিলেন। তার একটি হচ্ছে ফার্সি ভাষা, বাংলা ভাষা এবং ইংরেজি শিক্ষাও তিনি করেছিলেন। তার পাশাপাশি তিনি আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, সেটাও তিনি পেয়েছিলেন সেই চুরুলিয়া গ্রাম থেকে। কারণ পাশাপাশি হিন্দু মুসলমানের যে বসবাস, সেটা তিনি ওই পরিবেশে বড় হয়েছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক কারণে তিনি হয়তোবা তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটাতে কিছুটা বিরতি দিয়েছেন, আবার তিনি শিক্ষায় ফিরে গিয়েছেন। এক পর্যায়ে আমরা দেখি আসানসোলের রুটির দোকানে তিনি চাকরি নিয়েছিলেন, এবং সেই জায়গায় তিনি কাজ করতেন বা চাকরি করতেন। আমার যে প্রবন্ধের বিষয়, সেই বিষয়টা আমি শুরু করব আমাদের এই পূর্ববঙ্গ থেকে, যার কারণে আমি প্রসঙ্গত কারণে নজরুলের যে শৈশব এবং কৈশোর পশ্চিমবঙ্গের অংশটুকু, সেটুকু খুব বিস্তৃতভাবে যাচ্ছি না। তবে আমরা একটি আউটলাইন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নজরুল ইসলাম তার শিক্ষা জীবনের যে শুরুটা করেছিলেন আমাদের সেই আসানসোলে, সেই চুরুলিয়াতে, চুরুলিয়া গ্রামে, সেই শিক্ষাটা কেমন ছিল, সেটা যদি আমরা ঠিকভাবে গ্রহণ করতে না পারি, কিংবা ঠিকভাবে দেখতে না পারি, তাহলে পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু যে শ্যামল বাংলার নজরুল, হরিরামপুর হাই স্কুলের ইংরেজি হাই স্কুলের নজরুল, তাকে আমরা বুঝতে পারবো না। দেখেন, তিনি তার বাবা মারা গিয়েছিলেন 1908 সালে, যখন তার বয়স ছিল 9 বছর। 9 বছর বয়সে একজন কিশোরের বাবা মারা যান, তিনি তখন শিক্ষা লাভ করছিলেন। দেখা যাচ্ছেন যে তিনি তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে থাকা অবস্থায় তার যে পাঠ্য পুস্তকের পড়া, তার বাইরেও তিনি কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন। সেটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হলেও সেটা, এই যে আমরা আজকে বলছি বাঙালি নজরুল চর্চা, সেই বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং দর্শন, সেটাকে তিনি ধারণ করেছে। আমাদের নজরুল গবেষকেরা নজরুল চুরুলিয়া থাকা অবস্থায় যখন তিনি লেটো দলে যোগদান করেছিলেন, তিনি সঙ্গীত রচনা করেছিলেন, তিনি গায়ক হয়েছিলেন, সেই জায়গায় তার একটি রচনা আমরা পাচ্ছি। সেটা আমাদের এই জায়গায় কিছুটা আমি পাঠ করছি এই জন্যে যে আমার পরবর্তীতে আমার যে আলোচনা, সে আলোচনাটার জন্য সুবিধা হবে। নজরুল বলছেন,
যে চাষ করো দেহ জমিতে, হবে নানা ফসল খেতে, নামাজে জমি উগালে, রোজাতে জমি সামালে, কলেমায় জমিতে মই দিলে, চিন্তা কিহে এই হবে। আমি কেন বলছি যে এই যে মই দেয়া, জমিকে সামালো, এই জিনিসগুলি কিন্তু আমাদের এই পূর্ববঙ্গে রয়েছে। নজরুল ইসলাম যখন এই রচনাটা লিখছেন বা তিনি যখন এইসব লিখছেন, তখন তিনি কিন্তু লেটু দলের সদস্য, অর্থাৎ তার বয়স সর্বোচ্চ 10-11 বছর কিংবা 12 বছর। 12 বছরের একজন বালক তিনি বলছেন চাষ করো দেহ জমিতে। কল্পনা করুন এটা কিভাবে সম্ভব যদি তিনি মৌলিক প্রতিভাবান না হতেন। দেহ জমি, দেহটাকে জমির সাথে তিনি তুলনা করছেন। চুরুলিয়া নজরুল কারণ কেমনি আসে যায়, তারে ধরতে পারলে দিতাম মনোবেরি পায়। কিংবা তারও আগে যদি আমি ধরি, চর্যাপদ চিয়ে বৈঠা বিকাল। নজরুল দেহটাকে বলছেন জমির সাথে, চর্যাপদের কবিরা বলছেন দেহটাকে একটি বৃক্ষের সাথে। এই যে দার্শনিক তত্ত্ব এই 12 বছরের একজন বালকের মনের মধ্যে গেঁথেছে, তার মানে আমরা ধরতে পারি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও তিনি লেটু দলে বাঙালির যে লৌকিক বাংলার যে শিক্ষাটা, সেই শিক্ষাটা তার মনে গেঁথেছিল। আমি বলতে চাচ্ছি বা আমরা বলতে চাচ্ছি নজরুল ইসলাম একদিনই নজরুল ইসলাম হননি, কিংবা কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের কারণে তিনি নজরুল হয়ে ওঠেন। তিনি একেবারে লৌকিক নজরুল থেকে মানে কি বলে আমাদের জাতীয় কবি, জাতীয় বীর হয়েছিলেন। সেই চাষ করো দেহ জমিতে, হবে নানা ফসল এতে, অর্থাৎ মানুষের দেহটাকে চাষ করলে, দেহটাকে নিয়ে আমরা যদি ভালো কিছু করি তাহলেই লালন ফকির সেটা বলেছিলেন, আমাদের হাসান রাজা সেটা বলেছেন, নজরুল সেটা বলেছেন, আমাদের চর্যাপদের কবিরাও সেটা বলেছেন। হয়তোবা বয়সের পার্থক্য, যখন তিনি এই কথাটা বলছেন, লালন ফকির যখন তথ্য দিচ্ছেন তখন তার বয়স তুলনামূলক বেশি। হাসান রাজা যখন তথ্য দিচ্ছেন যে লোকে বলে বলে ঘর বাড়ি বলা না আমার, কি ঘর বানাবো আমি, আমি আমার মনে হচ্ছে কিছু যান্ত্রিক গোলযোগ এখানে হয়েছে।
একটুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ, বলছি দাদা, শুনতে পাচ্ছেন? আমি দুঃখিত যে আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আমি হ্যাঁ, জানি হ্যাঁ, না হ্যাঁ। আপনারা, আমি আমি কোথায় গিয়েছিলাম আর কোথায় শেষ হয়েছিল নেটওয়ার্ক, যদি একটু আহ, আমাকে স্মরণ করে দিতে পারতেন আমার জন্য সুবিধা হতো। হ্যাঁ দাদা, আপনি সেই সময় মানে আমাদের সম্ভবত 1 মিনিট আগে আপনার এটা শেষ হয়েছে। 1 মিনিটের মতো একটু সম্ভবত যান্ত্রিক ব্যাপার গেছে। হুম, জি, আহ, মনে হচ্ছে আর কি। তো আচ্ছা। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এই কাজী নজরুল ইসলাম যখনই চাষ করো দেহ জমিতে ফল কি হবে নানা ফসলেতে, এই যে তিনি লেটু গানটা লিখছেন, কবিতাটা লিখছেন, এটার সাথে আমরা পরবর্তীতে আমাদের যে এই বঙ্গের লালন ফকির, হাসন রাজা, তাদের কথা বলেছি যে তারা এই কথা, এই দর্শনের কথাই বলেছেন। আমাদের চর্যাপদের কবিরা এই কথাই বলেছেন, মানুষের দেহকে গাছের সাথে তুলনা করেছেন। কিন্তু পার্থক্য হচ্ছে তাদের এইসব রচনা হয়েছিল তাদের একটি পূর্ণাঙ্গ বয়সে, অর্থাৎ ধরুন যে যৌবন প্রাপ্তি এইরকম বয়সে। কিন্তু নজরুল ইসলাম ঠিক কৈশোরের এই কথাগুলি লিখেছেন। তার মানে আমরা ধরে নিতে পারি যে লৌকিক শিক্ষা নজরুলকে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে এগিয়ে রেখেছে। তিনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় ক্লাস 4 পর্যন্ত বা ক্লাস 3 পড়তেন, তাহলে লৌকিক শিক্ষা তাকে নিয়ে গেছিল তার চেয়ে অনেক বেশি সামনে। এবং পাঠ্যপুস্তকের বাইরেও তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি লৌকিক শিক্ষার মাধ্যমে সেই লেটু গানে যেসব পালাগান হতো, তার মধ্যে যে আমাদের লৌকিক ঐতিহ্য, হিন্দু ঐতিহ্য, মুসলিম ঐতিহ্য, এইসব ঐতিহ্য আমাদের তিনি পড়েছিলেন, এবং যার ফলে তার যে বুদ্ধিভিত্তিক চর্চাটা, তার বুদ্ধিভিত্তিক চর্চাটা তিনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি অর্থনৈতিক কারণে আসানসোলের রুটির দোকানে কাজ পেয়েছিলেন। এই জায়গায় আমাদের এই পূর্ববঙ্গের একজন পুলিশ সাব ইন্সপেক্টর নাম রফিজুল্লাহ দারোগা, তিনি আসানসোল শহরে থাকতেন এবং আসানসোলের যে থানা সেই জায়গায় তিনি চাকরি করতেন। তিনি তখন সবেমাত্র বিয়ে করেছেন সেই পূর্ববঙ্গে, বাংলাদেশে, তার গ্রামের আশেপাশে। তার স্ত্রীর নাম ছিল শামসুন্নেসা খানম। বিয়ে হওয়ার পর তিনি কাজী উপাধি পেয়েছিলেন। এই শামসুন্নেসা খানমকে বাংলাদেশ থেকে, অর্থাৎ পূর্ববঙ্গ থেকে, রফিজুল্লাহ দারোগা সেই আসানসোলে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে যেটা হয়েছিল, সেই শামসুন্নেসা খানম সদ্য বিবাহিতা নারী। তিনি একেবারেই একা। তার স্বামী সরকারি চাকরি করে, পুলিশের সাব ইন্সপেক্টর। তিনি সারাদিন তার কর্মক্ষেত্রে থাকেন, রাতের বেলায় বা বিকেলে বাসায় ফেরেন, সন্ধ্যায় বাসায় ফেরেন। এরই মধ্যে কাজী নজরুল ইসলাম যে রুটির দোকানে কাজ করতেন সেটা সেই রফিজুল্লাহ দারোগার যে ভাড়া বাসা তার পাশে। নজরুল সারাদিন কাজ করে রাতের বেলায় সেই বাসার বারান্দায় শুয়ে পড়তেন এবং
সেই যে তিনি লৌকিক শিক্ষা পেয়েছিলেন, সেই পুঁথি, লেটো গান, এগুলো তিনি কি করতেন? সুর করতেন, পড়তেন, আবৃত্তি করতেন। এটা সেই শামসুন্নেছা খানমের খুব ভালো লাগতো এবং তিনি একদিন কাজী রফিজুল্লাহ দারোগা সাহেবকে বললেন যে, আমাদের বাসার বারান্দায় একটা কিশোর প্রতিদিন এসে ঘুমিয়ে থাকে এবং সে এই পুঁথি পড়ে, বাঁশি বাজায় এবং কবিতা আবৃত্তি করে। রফিজুল্লাহ দারোগা সাহেব একটু আগ্রহিত হলেন এবং আগ্রহ হয়ে একদিন নজরুলকে তার বাসার ভেতরে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তার নাম জিজ্ঞেস করলেন। তিনি যখন বললেন যে কাজী নজরুল ইসলাম, তখন তিনি কিছুটা বিস্মিত হয়েছিলেন। বিস্মিত হওয়ার কারণ হচ্ছে, কাজী মানে হচ্ছে উচ্চ বংশ এবং সেই রফিজুল্লাহ দারোগা তিনিও কাজী ছিলেন। তার কাছে অবাক মনে হলো যে কাজী বংশের একটা ছেলে এরকম রুটির দোকানে কাজ করছে এবং নজরুলের যে দেহগত বৈশিষ্ট্য এবং চেহারা, সেটা খুব সুশ্রী ছিল এবং খুব ভালো ছিল। তখন তার একটা মায়া আসলো এবং তিনি বললেন যে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার বাসায় তুমি থাকতে পারো। তখন নজরুল রাজি হয়ে গেল। এখন দেখেন, আমরা বলছি যে কাজী নজরুল ইসলাম পড়ালেখা করেছেন, আরবি, ফার্সি, উর্দু পড়েছেন এবং আহ তিনি মসজিদের ইমামতি করেছেন, মাজারের খাদেমগিরি করেছেন, তিনি অর্থ উপার্জন করেছেন, পরিবারকে দিয়েছেন, তিনি লেটু দলে যোগদান করেছেন, তিনি অর্থ উপার্জন করে পরিবারকে দিয়েছেন। তিনি শুধুমাত্র অর্থনৈতিক কারণে তিনি রুটির দোকানে কাজ নিয়েছেন। সেই নজরুল আসানসোলের যে রফিজুল্লাহ দারোগা, তার বাসায় তিনি গৃহবৃত্তির কাজে যোগদান করলেন। এটা একদম স্পষ্ট, কারণ আমরা যখন শামসুন্নেছা খানমের প্রথম সাক্ষাৎকারটা পাই, PR আলী নাজির, ওনার বাড়ি ছিলেন আপনাদের সেই পশ্চিমবঙ্গে ময়মনসিংহের ডিসি ছিলেন। তখন নজরুলের প্রতি একটি আগ্রহ জন্মালো যে ছেলেটা তো খুব ভালো পড়ালেখা এবং তার যে হাতের লেখা, আপনারা দেখবেন যে নজরুল ইসলামের সেই ছোটবেলার হাতের লেখা খুব চমৎকার। তখন যেই নজরুল লেটু দলে পালা রচনা করেছে, সেই নজরুল রফিজুল্লাহ দারোগার বাড়িতে যখন মানে কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখা করছেন, তখন শিক্ষিত রফিজুল্লাহ দারোগা এটা দেখে খুবই বিস্মিত হলো এবং তার আগ্রহ জন্ম নজরুলের প্রতি। তখন তিনি চিন্তা করলেন যে এই কিশোর নজরুলকে কিভাবে পড়ালেখার ব্যবস্থা করা যায় এবং তার মনে এটাও আসলো যে আমি তো চাকুরি করি সরকারি, আমার বদলিযোগ্য চাকরি, আজকে আসানসোল, কালকে হয়তো অন্য জায়গায় বদলি হয়ে যাবো, তাহলে কি করা যায়। এটা 1913-12 সালের দিকে কথা। কারণ নজরুলের এই সময়টার তথ্যটা আমরা আসলে যারা গবেষণা করে একেবারেই ফিল্ড পর্যায়ে, তাদের কাছে খুব নির্দিষ্টভাবে বলা মুশকিল যে নজরুল বাংলাদেশে 13 সালে এসেছিলেন কি 14 সালে এসেছিলেন। সেটা আমাদের গবেষণা আমরা করে যাচ্ছি। আমরা কিছু গবেষণায় পাচ্ছি 14 সাল, আবার পরবর্তীতে আবার গবেষণায় আমরা 13 সাল দেখেছি। সেটা ভবিষ্যতে আরো স্পষ্ট হবে। এই 12 সালে নজরুল ইসলাম যখন আসানসোলে এই রফিজুল্লাহ দারোগার বাসায় ছিলেন, তখন তার যে এই ভবিষ্যৎটা বা তার যে মৌলিক প্রতিভা, এটা দেখে রফিজুল্লাহ দারোগা আগ্রহিত হয়ে জিজ্ঞেস করলেন যে, তুমি কি পড়ালেখা করবে কিনা। নজরুল বলল, ঠিক আছে, আমি করব। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে, পূর্ববঙ্গে। তারও আগে 1913 সালে দৈরামপুর গ্রামে একটি ইংরেজি হাই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। এখন আমি শ্যামল বাংলার যে কিশোর নজরুল, তার জাতিসত্তার কিছুটা পরিচয় দিচ্ছি। কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে, কিংবা পশ্চিমবঙ্গে আরো প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে আমাদের বাঙালিরা উচ্চশিক্ষা গ্রহণ করত। কিন্তু এই পূর্ববঙ্গের অবস্থা ঠিক তেমন ছিল না। এখন একটি
অঞ্চলে বিশ্ববিদ্যালয় হলে যেরকম একটা আলোড়ন সৃষ্টি হয়, ঠিক ওই সময়ে একটি অঞ্চলে একটি ইংরেজি হাই স্কুল প্রতিষ্ঠা হলে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যেত, যে একটি এই অঞ্চলে ইংরেজি হাই স্কুল হয়েছে, উচ্চ বিদ্যালয় হয়েছে। কাজী রফিজুল্লাহ দারোগার বাসায় তার বাড়ি থেকে তার ভাই এবং তার ভাতিজা বেড়াতে গিয়েছিলেন। তখন তারা কথা প্রসঙ্গে বললেন যে আমাদের দৈরামপুর হাই স্কুলে, অর্থাৎ রফিজুল্লাহর বাড়ি যে ময়মনসিংহে জেলায়, সেই ময়মনসিংহ জেলার একটি উপজেলা হচ্ছে ত্রিশাল, এবং ত্রিশালের একটি গ্রাম হচ্ছে দৈরামপুর। তারা বলছেন যে দৈরামপুরে একটি ইংরেজি হাই স্কুল হয়েছে। এই যে ইংরেজি হাই স্কুল হওয়াটাকে অনেক বড় করে দেখা হচ্ছে 1913 সালে, 12 সালে। এই 12-13 সালে একটি অঞ্চলে, অর্থাৎ পূর্ববঙ্গের একটি ইংরেজি হাই স্কুল হলে পুরো অঞ্চলটা আলোড়িত হয়ে যেত। এবং সেটা তারা কি করছে, তারা পশ্চিমবঙ্গে গিয়ে সে আসানসোলে তার ভাইকে বলছে যে ভাই, আমাদের গ্রামে একটি স্কুল হয়েছে, ইংরেজি হাই স্কুল। তখন রফিজুল্লাহ দারোগার মাথায় একটি বুদ্ধি আটলো যে যেহেতু আমার চাকরিটা হচ্ছে বদলিযোগ্য, আমি যদি নজরুলকে আমাদের সেই গ্রামের বাড়িতে নিয়ে যাই এবং সেই ইংরেজি হাই স্কুলে ভর্তি করে দিই, তাহলে আমার বাড়িতে থেকে সেই স্কুলে লেখাপড়া করতে পারে। এবং এই প্রসঙ্গে তিনি নজরুলকে সে প্রস্তাব দিয়েছিলেন, তুমি আমার সাথে আমাদের গ্রামে যাবে কিনা, এবং নজরুল রাজি হয়ে গেছে। দেখুন, যে নজরুল অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে তার পরিবারকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য নানান পেশায় নিযুক্ত হয়েছিলেন, তিনি কিন্তু ওই দিকটাকে না তাকিয়ে সরাসরি তিনি তার শিক্ষার প্রতি আগ্রহ দেখিয়ে তিনি দৈরামপুর আসার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো এটাও ঠিক, ওই সময়ে কাজী নজরুল ইসলাম কল্পনাও করতে পারেননি যে আসানসোল থেকে দৈরামপুর বা ময়মনসিংহের দূরত্ব কত। 14 বছরের একজন বালকের পক্ষে ওই সময়, এখন হয়তো বা মিডিয়া বা অনলাইনের যুগ, এখন ছেলেমেয়েরা অনেক ফাস্ট এবং তারা তথ্য পাচ্ছে, কিন্তু তখন আসানসোল এবং দৈরামপুর বা ময়মনসিংহ, সেই দূরত্ব নজরুলের মাথায় ছিল কিনা আমাদের সেটা সন্দেহ জাগে। তারপর নজরুল ইসলাম রাজি হয়ে গিয়েছিলেন শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার জন্য, প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই যে তার আগ্রহ, এই আগ্রহটাকে যে আমাদের কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব নির্দেশ করতে পেরেছিলেন, তিনি যে বুঝতে পেরেছিলেন, এটা অনেক বড় একটা জিনিস। কারণ রুটির দোকান থেকে একজন কিশোরকে একেবারে আবার প্রাতিষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনা, এটা অনেক মহৎ কাজ। এবং উনি যে বুঝতে পেরেছিলেন যে এই বালক সাধারণ বালক নয়, এবং তার মধ্যে একটি প্রতিভা রয়েছে, যেটা যদি আমরা লালন করতে পারি, তাকে যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে সাহায্য করতে পারি, তাহলে একদিন সে অনেক বড় কিছু পাবে। যেই কথা সেই কাজ। নজরুলকে কাজী রফিজুল্লাহ দারোগা, তার ভাই, তার ভাতিজা এবং তার স্ত্রী, তারা যখন বাংলাদেশে অর্থাৎ পূর্ববঙ্গে আসলেন, তখন তারা এই ময়মনসিংহে তাদের বাড়িতে নিয়ে আসলেন, এবং সেই বাড়িটা ছিল কাজী সিমলা নামে জায়গা। দেখুন, কাকতালীয় ভাবে জায়গাটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম, কাজী রফিজুল্লাহ দারোগা, কাজীর সিমলা। এই যে কাজীর সমন্বয়, এটা আমি বলছি জাস্ট কাকতালীয়, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, কিংবা এটা এমনিতে হয়েছে। তারপরে বলা চলে, এই যে কাজীর মিশ্রণ, সমন্বয়, ধারাবাহিকতা, তারা আসানসোল থেকে কাজী সিমলা আসে। নজরুল ইসলাম যখন প্রথম এই পূর্ববঙ্গে পদার্পণ করলেন, তিনি এই যে প্রাকৃতিক যে পরিবেশ, ভৌগোলিক যে অবস্থান, সেটা আপনারা যারা বাংলাদেশে এসেছেন তারা বুঝতে পারবেন যে কিছুটা পরিবর্তন, কিছুটা পার্থক্য রয়েছে। নদী, নালা, খাল, বিল, হাওর বাওর, পাখি, গাছ গাছালি এখন 120 বছর আগে আরো অনেক ছিল, এখন যা রয়েছে তার চেয়ে বেশি ছিল। চারদিকে আপনার নদী, বিল, খাল, হাওর, এই অবস্থা নজরুল দেখেছেন, এবং তিনি বিস্মিত হয়েছেন, অভিভূত হয়েছেন যে রাঢ় বাংলা থেকে শ্যামল বাংলার যে পার্থক্যটা, সেটা তিনি দেখেছেন সচক্ষে 1913 সালে, তার বয়স যখন 1914। নজরুলকে ভর্তি করা হলো দৈরামপুর হাই স্কুলে। সেই দৈরামপুর হাই স্কুলটা কাজী সিংহা অর্থাৎ রফিজুল্লাহ দারোগার যে বাড়ি, সেই বাড়ি থেকে 5 কিলোমিটার, 5 মাইল অর্থাৎ 8 কিলোমিটার দূরে।
অর্থাৎ নজরুলকে কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব নিয়ে আসলেন তার বাড়িতে ময়মনসিংহের ত্রিশালের কাজী শিমলা গ্রামে। ওই কাজী শিমলা গ্রাম থেকে যে স্কুলে তিনি ভর্তি করেছিলেন, হরিরামপুর হাই স্কুল, এখন সেই হাই স্কুলের নাম হচ্ছে নজরুল একাডেমি। এটা 1965 সালে তার নামকরণ করা হয়েছিল। সেই নজরুল একাডেমিতে তাকে সপ্তম শ্রেণীতে কেউ বলছেন, আবার কেউ বা বলছেন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয়। এবং এই যে তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আবার ফিরিয়ে এনেছিলেন রফিজুল্লাহ দারোগা সাহেব, এটা নজরুলের জীবনে নতুন দিক উন্মোচন করেছে। রফিজুল্লাহ দারোগা সাহেব নজরুলকে তার বাড়িতে রেখে স্কুলে ভর্তি করে তিনি আবার আসানসোলে তার স্ত্রীকে নিয়ে চলে যান। নজরুল রফিজুল্লাহ দারোগা সাহেবের বাড়িতে ছিলেন ঠিক অতিথির মত, কারণ রফিজুল্লাহ দারোগা সাহেব পশ্চিমবঙ্গ থেকে তাকে নিয়ে এসেছেন এবং এই শ্যামল বাংলার মানুষের সাথে নজরুলের কিছুটা পার্থক্য ছিল। তার মধ্যে একটি ছিল ভাষা। আমাদের এই বঙ্গের বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের মানুষের লোক ভাষাটা আর আসানসোলের বা জেরুলিয়ার মানুষের লোক ভাষাটা ভিন্ন। আপনাদের ওই অঞ্চলের ভাষাটা স্পষ্ট একেবারে আঞ্চলিক ভাষা, যেটা আমরা প্রহিত বাংলা বলি, আর এটা একেবারেই আমাদের ময়মনসিংহের আঞ্চলিক ভাষা, যার কারণে অন্য 10 জনের চেয়ে নজরুল ব্যতিক্রম ছিল। দ্বিতীয় ছিল তার পোশাক পরিচ্ছদ, অর্থাৎ তার যে পোশাকটা সেটাও এই বঙ্গের মানুষের চেয়ে কিছুটা ভিন্ন ছিল, কিছুটা পরিপাটি ছিল। তৃতীয় ছিলেন তিনি ওই বঙ্গের মানুষ হয়েছিলেন বলে এই জায়গায় এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা কার্যক্রম সেটা থেকে কিছুটা ভিন্ন জিনিস তিনি পেয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে ওই যে লেটু গান তিনি গেয়েছিলেন, সেই লেটু দলের যে সঙ্গীত, লেটু দলের যে আবৃত্তি, সেটা তার মধ্যে ছিল, যেটা একেবারেই গ্রামীণ ময়মনসিংহের হরিরামপুরের ছেলেদের মধ্যে, বালকদের মধ্যে ছিল। এইসব বৈশিষ্ট্য নজরুলকে স্কুলের অন্যান্য ছাত্রদের যে একটু আলাদা করেছে। তাছাড়া তার যে মৌলিক প্রতিভা, তার যে শিক্ষা, সেটা তুলনামূলকভাবে এই অঞ্চলের যারা শিক্ষার্থী তার সহপাঠী ছিল তাদের চেয়ে কিছুটা ব্যতিক্রম ছিল। তিনি প্রতিভাবান একজন বালক ছিলেন। তিনি স্কুলে যেতেন এবং স্কুলের পড়া এসে নিয়মিত পড়তেন এই কাজী শিমলায়, তার যে জায়গির বাড়ি ছিল সেই জায়গায়। এবং এই জায়গায় তার একটা বলা চলে যে পারিবারিক আবহ ছিল, এবং কাজী বাড়ির কাজীরা শিক্ষিত ছিল সেই আমল থেকে, যার কারণে তাদের বাড়ির মধ্যে একটা পড়ালেখার পরিবেশ। কিন্তু সমস্যা দেখা দিয়েছিল যে নজরুল ইসলাম জুন মাসে এসেছিলেন আমাদের এই পূর্ববঙ্গে, বাংলাদেশে, কিন্তু যখন বর্ষাকাল এসেছিলেন তখন যে এই কাজিমবাগ থেকে দৈরামপুরের যে রাস্তাটা সেটা একেবারেই কর্দমাক্ত হয়ে যেত, রাস্তা ডুবে যেত, কাদা হয়ে যেত। এই একজন বালকের কিশোরের পক্ষে এই 8 কিলোমিটার পথ প্রতিদিন একবার যাওয়া এবং আসা খুব কষ্টসাধ্য হয়ে যায়। নজরুলের সাথে আরো সহপাঠী ছিল এই গ্রামের, তাদের সবারই একই অবস্থা হয়েছে। কিন্তু কাজী নজরুল ইসলাম সেই পরিশ্রম করেই তার পড়ালেখা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই যে বললাম কাজী বাড়ির মানুষ শিক্ষিত, তারা এটা বুঝতে পেরেছে যে এই ছোট্ট বালক নজরুল এই প্রতিদিন 5 মাইল অর্থাৎ 8 কিলোমিটার হেঁটে যাচ্ছে এবং আসছে, পরে ক্লান্ত হয়ে যাচ্ছে। এটা তাদের খুব খারাপ লাগতো যে এই কম বয়সী ছেলেটা ক্লান্ত হয়ে যায়। এরই মধ্যে রফিজুল্লাহ দারোগা সাহেব একবার গ্রামের বাড়িতে আসেন ছুটিতে। তখন তিনি এই বিষয়টি লক্ষ্য করেছেন এবং তাকে বলা হয়েছিল যে এই কাজী নজরুল ইসলাম পড়ালেখায় ভালো, কিন্তু তার যে এই যাতায়াতটা সেটা সমস্যা হচ্ছে। তখন দেখুন যে রফিজুল্লাহ দারোগা সাহেব শুধু যে নজরুলকে এই জায়গায় এনে ছেড়ে দিয়েছেন তা কিন্তু নয়। এই কথা শোনার পরে তিনি সরাসরি দৈরাপুর স্কুলে গিয়েছেন এবং স্কুলে গিয়ে তিনি স্কুলের যে হেডমাস্টার বিপিন চন্দ্র চক্রবর্তী তার সাথে কথা বলেছেন। আমি এই জায়গায় কিছু কথা বলবো। 1913 সালে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে একটা স্কুল। এখন যেরকম স্কুলে কলেজে সরকার থেকে অনুদান দেওয়া হয়, বেতন দেওয়া হয়, তখন কিন্তু এটা ছিল না। 1913 সালে প্রতিষ্ঠিত স্কুলে প্রধান শিক্ষক বিপিন চন্দ্র চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছিলেন। এটা কিন্তু ভাববার বিষয়। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে
1913 সালে বিএ পাশ করা একজন ব্যক্তি একটা স্কুলের প্রধান শিক্ষক হচ্ছে অজপাড়াগে এসে, তার মানে তার পড়ালেখার প্রতি একটি আগ্রহ ছিল। তিনি চেয়েছিলেন এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য, আলোকিত মানুষ করার জন্য। নজরুল ইসলাম 1913 সালে যাকে প্রধান শিক্ষক হিসেবে পেয়েছিলেন তিনি বিপিন চন্দ্র চক্রবর্তী, এবং তার যে কড়া শাসন, সেই কড়া শাসনের কারণে দৈরামপুর স্কুলটি অল্প দিনেই পুরো ময়মনসিংহ অঞ্চলে বিখ্যাত হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় শুধুমাত্র সেই বিপিন চন্দ্র চক্রবর্তী এবং তার কিছু শিক্ষক স্টাফদের জন্য, যারাও এরকম উচ্চ শিক্ষিত ছিলেন। পরবর্তী সময়ে নজরুল এই বিপিন চন্দ্র চক্রবর্তী সম্পর্কে লিখেছিলেন, আমি ধুবুরি নামিয়ে দিলেও স্কুলের হেডমাস্টারের চেহারা মনে করতে অক্ষর খুঁজে পাওয়া যাবে না। এই যে হেডমাস্টারের চেহারা দেখে ছেলেরা ভয় পেয়ে যেত, এই ভয়টা ওই সময়ে শিক্ষার্থীদের জন্য অনেক উপকার এসেছে। কারণ একটা স্কুলের শৃঙ্খলা আনার জন্য স্কুলের প্রধান তার কিছুটা এরকম হওয়া দরকার ছিল, কঠোর শাসনের। তিনি শুধু কঠোর শাসন করতেন তাই নয়, তিনি তাদেরকে স্নেহ করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিপিন চন্দ্র চক্রবর্তী বিএ পাশ করা, তার কাছে আমাদের রফিজুল্লাহ দারোগা সাহেব গেলেন এবং গিয়ে বললেন যে আমি যে আসানসোল থেকে এই নজরুলকে নিয়ে এসেছি, এখন আমার বাড়ি তো 8 কিলোমিটার দূরে, এখন তার তো যাতায়াতের সমস্যা হচ্ছে, এখন আপনারা যদি কিছু একটা ব্যবস্থা করে দিতেন। ওই সময়ে স্কুলের আশেপাশে এরকম ছাত্রদেরকে জায়গা থাকার ব্যবস্থা ছিল, লজিং থাকা যেটাকে বলা হয়, অর্থাৎ কোন সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে ছাত্ররা থাকতো, স্কুলের ছাত্ররা, বিনিময়ে হয়তো বা ওই বাড়ির যারা ছোট ছেলে মেয়ে তাদেরকে এই কিছুটা পড়ালেখা করাতো, তারা শিক্ষক হিসেবে, গৃহ শিক্ষক হিসেবে থাকতেন। তখন হেডমাস্টার বললেন যে আমাদের স্কুলের আশেপাশে তো ওইরকম কোনো বাড়ি আমরা খালি পাচ্ছি না, তবে আমাদের একটি ছাত্র ছিল ত্রিশাল নামাপাড়ায়, সেই নামাপাড়ায় বিচুতিয়া ব্যাপারী নামে একজন ব্যক্তি আছে, খুব সচ্ছল ব্যক্তি এবং সম্ভ্রান্ত ব্যক্তি। ওনার বাড়িতে যে ছাত্রটা ছিল আমরা শুনেছি সে আর থাকে না, যদি আপনি ওই বাড়িতে গিয়ে একটু খবর নিতে পারেন তাহলে নজরুলকে সেই বাড়িতে আপনারা রাখতে পারবেন। তখন নজরুলের পড়ালেখার সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আমি যে এই আসানসোল থেকে ছেড়ে নিয়ে আসলাম নজরুলকে, তার পড়ালেখার কি অবস্থা? তখন বিপিন চন্দ্র চক্রবর্তী বলেন, আমি তো আসলে সব ক্লাসে যাই না, তবে সে ভালো জানি আমাদের একজন ইংরেজি শিক্ষক আছেন বাবু মহিম চন্দ্র খাসনবিশ, উনি ইংরেজি পড়ান, উনি তার ওই নজরুলের ক্লাস নেন, উনাকে আমি একটু ডেকে নিয়ে আসি। তখন মহিম বাবুকে ডেকে নিয়ে আসা হলো। নজরুল সম্পর্কে যখন দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, তখন মহিম বাবু কথাটা বললেন এইভাবে যে এই নজরুল, এই বালক সাধারণ কোনো শিক্ষার্থী নয়, আমি যখন স্কুলে ট্রান্সলেশন পড়াই তখন সে অন্যদিকে তাকিয়ে, আমি হয়তো বা মাঝে মাঝে মনে করি তার মনোযোগ নেই। যখন আমি তাকে প্রশ্নটা করি বা তাকে যখন আমি কি পড়িয়েছি জিজ্ঞেস করি, অন্য ছাত্ররা না পারলেও সে পেরে যায়, অর্থাৎ তার প্রতিভাটা অন্যদের চেয়ে আলাদা। এই যে একটি স্টেটমেন্ট তার শিক্ষক তার সম্পর্কে দিলেন, তখন খুব খুশি হলেন। হয়তোবা ব্যাপারী কি বলে যে কাজী সাহেব ভাবলেন যে দূর থেকে এসেছে এই জন্য মন উদাসীন থাকে, আসানসোল থেকে হরিরামপুর এসেছে, তারপরেও তার যে পড়ালেখার প্রতি আগ্রহটা সেটা শুনে তিনি খুশি হন। এবং পরবর্তী পর্যায়ে ওই দিনই তিনি ত্রিশাল নামাপাড়ায় গেলেন। নামাপাড়াটা হচ্ছে আমাদের যে কাজী দৈরামপুর স্কুল, সেই স্কুল থেকে 3 মাইল দূরে, অর্থাৎ প্রায় 5 কিলোমিটার দূরে। এখন যে জায়গায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, ঠিক ওই জায়গাটাই হচ্ছে ত্রিশাল নামাপাড়া। তাহলে দেখেন যে আসানসোল থেকে নিয়ে আসলেন কাজী সিমলায়, কাজী সিমলা থেকে দৈরামপুর 8 কিলোমিটার, দৈরামপুর স্কুল থেকে নামাপাড়া প্রায় 5 কিলোমিটার। সেই জায়গায় তিনি নজরুলকে নিয়ে গিয়েছেন এবং সেই কাজী কি বলে বিচুতিয়া ব্যাপারীর বাড়ি খুঁজে বের করে তার সাথে কথা বলেছে। তখন নজরুল যখন এই বিচুতিয়ার ব্যাপারী বাড়িতে যান এবং আমাদের দারোগা সাহেব একেবারে
নদী পার হয়ে যাচ্ছেন, নদীর পরে আবার একটা বাজার, বাজারের পরে বিশাল একটি দ্বীপ, নাম হচ্ছে শুকনি বিল, চারপাশে পানি, মাঝখান দিয়ে ছোট্ট একটা যাতায়াতের রাস্তা, সেটা আবার বর্ষাকালে ডুবে যায়, কখনো আপনার হাঁটু পানি হয়ে থাকে। তারপরেও একটা চলাচল করার জন্য হয়তো বা ছোট্ট আইল বা একটা পাথর বা একটা রাস্তা রয়েছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এখন কিছুটা রয়েছে, তখন আরো বেশি ছিল। এইসব প্রাকৃতিক দৃশ্যের মাঝখান দিয়ে নজরুলকে যখন নিয়ে যাওয়া হলো সেই ব্যাপারী বাড়িতে, তখন বিচুতিয়া ব্যাপারীর বয়স প্রায় 70 থেকে 80 বছর এরকম হবে, একেবারেই বৃদ্ধ মানুষ। তার ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে। তখন ব্যাপারী সাহেবকে দারোগা সাহেব বললেন যে, আমি আসানসোল থেকে একটি ছেলেকে নিয়ে এসেছি, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। সে আমার বাড়িতেই থাকতো, থেকে লেখাপড়া করতেন রৈরামপুর স্কুলে, কিন্তু এই বর্ষাকালে যাতায়াতের জন্য অসুবিধার জন্য আমি আপনার বাড়িতে জায়গা রাখতে চান, যদি আপনি রাখেন। তখন সেই বয়স্ক লোক বিচুতিয়া ব্যাপারী, তখন ওই সময় তার 20 একর সম্পত্তি ছিল, বাড়ির সামনে পুকুর ছিল, এবং আহ ওই সময়ে টিনের বাড়ি ছিল, যেটাকে আমাদের এই পূর্ববঙ্গে যারা ঐতিহ্যবান মানুষ ছিল তাদের টিনের বাড়ি ছিল। তিনি বলেন, ঠিক আছে, যেহেতু আমার এই জায়গায় জায়গা থাকে, যে ছেলেটা ছিল সে নাই, এই ছেলে থাকবে, সমস্যা কি? নজরুল ইসলামকে এভাবে তিনি গ্রহণ করলেন। দারোগা সাহেব একটা কথা বললেন যে, দেখুন, যেহেতু আপনার বাড়িতে থাকবে, প্রতি মাসে আমি আপনাকে কিছু খরচ দেব। তখন বয়স্ক মানুষ বিচুতিয়া ব্যাপারী, এবং তিনি কিছুটা প্রাজ্ঞলোকের মতো শুধু একটি কথা বললেন, দেখুন, আমার 20 একর সম্পত্তি, আমার কোনো কিছুর অভাব নেই, পাটের ব্যবসা রয়েছে, এত আমি আমার নিজের ছেলে মেয়েদেরকে আহ লালন পালন করছি, আমার নাতিরা রয়েছে, নাতি নাতু রয়েছে, সবাইকে যদি আমি লালন পালন করতে পারি, এই ছোট্ট একটি বালক, তাকে আমি রাখতে পারবো না? এই কথা বলার পরে রফিকুল্লাহ দারোগা আর কোনো কথা না বলে নজরুলকে সেই বাড়িতে রেখে চলে আসলেন। দেখুন, কাজী নজরুল ইসলাম 14-15 বছরের একটি বালক, শুধুমাত্র পড়ালেখার জন্য কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এবং প্রতিটি জায়গায় কিন্তু তিনি আপন করে নিয়েছিলেন মানুষকে। কাজী সিমলার কাজী বাড়ির মানুষকে আপন করে নিয়েছিলেন, বিচুতিয়া ব্যাপারীর মানুষকে আপন করে নিয়েছিলেন, আপন করে নিয়ে কিন্তু তিনি পড়ালেখা করেছেন, ওই এলাকায় থেকেছেন। একেবারেই নতুন একটা পরিবেশ শ্যামল বাংলার, সবকিছু অধিকাংশ আপনার কৃষ্টি কালচার এক হলেও অনেক কিছু আলাদা। এই ব্যাপারী বাড়ি থাকা অবস্থায় ওই জায়গায় আপনার কিছু বড় বড় গাছ ছিল, তার মধ্যে একটি ছিল বট গাছ। এটা এখনো আপনারা যদি আসেন দেখতে পারবেন, অনেকে দেখেছেন। আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ের পাশে এখনো সেই বট গাছটি রয়েছে। নজরুল যখন দৈরামপুর স্কুলে আসতেন বন্ধুদের সাথে, তখন ওই বট গাছটা মানে তার বাড়ির কিছুটা দূরে ছিল, ওই জায়গায় তারা এসে বিশ্রাম নিত, ছোট বালক তারা, এবং বট গাছের নিচে তারা রেস্ট নেওয়ার পরে পরে আবার দৈরামপুর স্কুলে। বিকেল বেলায় তিনি সেই বট গাছের কাছে যেতেন। আমরা শুনতে পাই, যারা বয়স্ক মানুষ ছিলেন এবং যারা এই অঞ্চলের প্রবীণ ব্যক্তি, তারা বলেছেন যে নজরুল এই বট গাছের নিচে বলে তিনি বাঁশি বাজাতেন, মধুর সুরে বাঁশি বাজাতেন। এবং ডক্টর আশরাফ সিদ্দিকী, আমাদের এই বঙ্গের একজন বিখ্যাত সাহিত্যিক, তিনি উল্লেখ করেছেন যে কাজী নজরুল ইসলাম যখন বাঁশি বাজাতেন, তখন যখন মানে শুকনি বিলে যখন পাখি চক্রাকারে নামতো, তখন তিনি নাকি তার সহপাঠীদের বলতেন, দেখো, আমি হচ্ছি হেমিলনের বাঁশিওয়ালা, আমার বাঁশির সুরে সমস্ত পাখি সে আকাশ থেকে নামছে এই শুকনি। এরকম একটা পরিবেশে তিনি বড় হয়েছেন, তিনি এই শ্যামল বাংলায় থেকেছেন। এবং এই বিচুতিয়া ব্যাপারীর বাড়িতেও বিচুতিয়া ব্যাপারীর স্ত্রী ছিলেন না, তার যে বড় ছেলের স্ত্রী, হাসান আলীর স্ত্রী সাফরজান বানু, সে তাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন। সাফরজান বানু নজরুলকে পুত্র স্নেহ করতেন। এইভাবেই নজরুল এই অঞ্চলে, এই বাড়িতে থেকে স্কুলে পড়ালেখা করেছেন। শুধুই কি পাঠ্যপুস্তক তিনি পড়েছেন? শুধুই কি তিনি
পাঠ্য বইকে অবলম্বন করে এই এলাকায় থেকেছেন। আমরা দেখতে পাই যে নজরুল ইসলাম দৈরামপুর হাই স্কুলে 1914 সালে বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি শাহজাহান নাটকে নাম ভূমিকায় অর্থাৎ নায়কের ভূমিকায়, সম্রাট শাহজাহানের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। এবং তখন তিনি আবৃত্তি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো কবিতা, পুরাতন ভৃত্য এবং 2 বিঘা জমি। সপ্তম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থী রবীন্দ্রনাথ ঠাকুরের যে অনুনাট্যধর্মী কবিতা পুরাতন বৃত্ত এবং 2 বিঘা জমি নির্বাচন করেছেন, পড়ে তিনি যে আবৃত্তি করেছেন, এটাও কিন্তু বোঝা যায় যে তার ওই সময়ে তার পাঠ্যপুস্তকের বাইরেও বাংলা সাহিত্য সম্পর্কে তার একটা আগ্রহ ছিল। এবং শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়, দৈরামপুর হাই স্কুল সদ্য প্রতিষ্ঠিত হলেও শিক্ষা সংস্কৃতিতে তখন এগিয়ে ছিল অন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই সবকিছুই নজরুলের জীবনে গেঁথে গিয়েছে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কাজী নজরুল ইসলাম এই শিক্ষাটাকে গ্রহণ করেছিল, সাংস্কৃতিক শিক্ষাটাকে গ্রহণ করেছিল, যার ফলে রাঢ় বাংলা থেকে কাজী নজরুল ইসলাম এই বঙ্গে আসলেও, শ্যামল বাংলা আসলেও তার কিন্তু সেই যে মনোবেদনা কিংবা তার বাড়ির জন্য পেছোটান, সেটা খুব বেশি মনে হয়নি। এর কারণ হচ্ছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং স্নেহ সবকিছুই নিয়ে পথ চলছে। এভাবেই কাজী নজরুল ইসলামের প্রায় 2 বছর এই আমাদের ময়মনসিংহের ত্রিশালে কেটে গিয়েছিল। এক পর্যায়ে আমরা তার যাওয়া প্রসঙ্গে যেটা শুনি সেটা হচ্ছে যে একদিন রাতে নজরুল ইসলাম যেই ঘরে থাকতেন সেটা আমাদের এই বঙ্গে মূল বাড়ির বাইরে একটা বৈঠকখানা থাকে, সেটাকে বাংলাঘর বলে বা বৈঠকখানা বলে, সেই জায়গায় নজরুল থাকতেন। এবং গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন সাফরজান বানু, অর্থাৎ ওই বিচুটিয়া ব্যাপারীর পুত্রবধূ। তখন সকালে নজরুলকে জিজ্ঞেস করলেন যে তুমি কি রাতে কান্না করেছিলে কিনা। তখন সে বলেছিল আমার মায়ের কথা মনে পড়েছে। এটা স্বাভাবিক, একেবারেই কিশোর 13-14 বছর বয়সের বালক এত দূর থেকে এসেছে এবং তার মায়ের কথা মনে পড়তেই পারে। তখন ব্যাপারী বলেছিল ঠিক আছে, তুমি যখন বাড়িতে যাবে আমাকে বলবে, আমি তোমার পথ খবর দিয়ে দেব। মায়ের সাথে দেখা করে আবার চলে আসবে। এবং এই যে মজার বিষয়, নজরুল যেরকম বুঝতে পারেননি প্রথমে যে আসানসোল থেকে দৈরামপুর বা ত্রিশাল কত দূর, আমার ধারণা বিচুতিয়া ব্যাপারী যদিও শুনেছেন যে ওই আসানসোল থেকে নিয়ে এসেছেন, পথের দূরত্ব তারও কিন্তু অনুমান ছিল, যার জন্য সহজেই বলে দিয়েছিলেন ঠিক আছে যখন বাড়ি যাও আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাবে, আবার চলে আসবে। এই যে আবার গিয়ে আবার চলে আসা, এটা যে কতটা মানে কষ্টসাধ্য কিংবা আবার গিয়ে আবার আসা যাবে কিনা, এটা তার ধারণা ছিল। কারণ তিনি আপন করে নিয়েছিলেন, আপন জনকে যেভাবে বলে ঠিক আছে তুমি যাও আবার আসবে, ঠিক নজরুলকে এভাবেই করেছে। এখন আমরা বলছি যে এই যে দেখুন, লক্ষ্য করার বিষয় হচ্ছে নজরুল এই জায়গায় এসে পাঠ্যপুস্তক পাঠ করেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন, পাশাপাশি তিনি স্কুলে নাটকের অভিনয় করেছেন, আবৃত্তি করেছেন। তিনি কিন্তু এছাড়াও আরেকটি বিষয়ের সাথে তার পরিচয় হয়েছিল, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের একটি বিখ্যাত আঞ্চলিক গান রয়েছে, সেটা হচ্ছে ঘাটো গান বা ঘেটু গান, আমরা যেটাই বলি না কেন, সে ঘেটু গানের সাথে, এবং এই ঘেটু গানের সাথে আমাদের লেটু গানের কিছুটা মিল রয়েছে। ঘাটু গান সাধারণত রাধা এবং কৃষ্ণ তাকে কেন্দ্র করে হয়, এবং তিনি সেই লেটু গানের রচয়িতা শিল্পী নজরুল যখন এই বঙ্গে এসে ঘাটো গানের মতো বা ঘেটু গানের মতো একটি আঞ্চলিক সঙ্গীতের পরিচয় পেলেন, তখন তিনি এটাও চর্চা করেছিলেন, সেটা আমরা পাচ্ছি। এবং তিনি নাটক দেখার জন্য দৈরামপুর থেকে তার
দৈরামপুরের পাশের গ্রাম দানিখোলা গ্রামে তিনি গিয়েছিলেন। বিখ্যাত সাহিত্যিক আবুল নসির আহমেদ এবং আবুল কালাম শামসুদ্দিন তাদের রচিত এবং তাদের অভিনীত নাটক দেখার জন্য তিনি দানিখোলা গ্রামে গিয়েছিলেন। সেটা আমরা আবুল নসির আহমেদের আত্মজীবনী থেকে পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন এই শ্যামল বাংলায় আমাদের বাংলা সাহিত্য চর্চা যেরকম হতো, ঠিক অনুরূপভাবে আমাদের আঞ্চলিকভাবে কিছু আঞ্চলিক যে শিল্প সাহিত্য সেটারও চর্চা হতো। এই সবকিছু নজরুল ধারণ করেছিলেন এবং এগুলো তিনি দেখেছিলেন, যার কারণে নজরুলকে আমরা বলতে পারি যে দুই বাংলার সংস্কৃতির একটি মেলবন্ধন তিনি তার অজান্তে স্থাপন করেছিলেন ওই সময়। পরবর্তী সময়ে কিন্তু আমরা তার সাহিত্যে এই এই বঙ্গেরও উপস্থিতি পাই। তার অগ্নিগিরি গল্পে আমরা যেরকম পাই, টোটালি আমাদের ত্রিশালের কথা রয়েছে। চরিত্র যে রুস্তম চরিত্র, সেটারও আমরা কিছুটা ছাপ পাই। সবুর, আকন, এই সব কিছু, ত্রিশাল মাদ্রাসা, সবকিছু কল্পনার মাঝে তিনি তার অজান্তেই এই জিনিসগুলিকে নিয়ে এসেছেন। এবং তিনি তার পুতুলের বিয়ে নাটকে ময়মনসিংহ অঞ্চলের যে লৌকিক ছড়া সেগুলি তিনি ব্যবহার করেছেন। এবং যখন তিনি এই নাটক লিখছেন তখন কিভাবে তিনি নির্দ্বিধায় এবং চমৎকার ভাবে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ভাষাটাকে তিনি ব্যবহার করছেন, এটা কিন্তু এত অল্প সময়ে এত নির্মল ভাবে একটা আঞ্চলিক শব্দকে গ্রহণ করা, এটা খুব সহজ কাজ না। এবং সেটা যখন তিনি ছিলেন তখন হয়তো বা তিনি চর্চা করেছেন বা তার মনে ছিল। তো তারও অনেক পরে তিনি যখন যৌবনপ্রাপ্ত হয়েছেন, যখন তিনি নাটক লিখছেন 1930-এর দিকে, 26-এর দিকে, 27-এর দিকে, তখন যে তিনি এই ময়মনসিংহ অঞ্চলের কথা মনে রেখেছেন, এই পটভূমি এবং তার আঞ্চলিক শব্দগুলি তিনি ব্যবহার করছেন। ঠ্যাং চেঙ্গায়া পেঁচা যায়, চাইতে চাইতে খেসকে যায়, কাউয়ারা সব লইল পাস, এই যে কথাগুলি, সাপকে বলছে হাপ, এটা একেবারেই আঞ্চলিক শব্দ। কাককে বলছে কাউয়া, এটা ময়মনসিংহ অঞ্চলে বলে। আমি বলতে চাচ্ছি বা আমরা বলতে চাচ্ছি তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা তিনি ভুলে যাননি। নজরুলের জীবনকে আমরা যদি বিশ্লেষণ করি, তিনি কখনোই এক জায়গায় স্থির ছিলেন না। যেরকম ত্রিশালে তিনি ফিরে আসতে পেরে যাননি, ঠিক অনুরূপভাবে তিনি যে জায়গায় ছিলেন কোনো জায়গায় স্থির থাকেননি, কারণ তার তো স্থির থাকার সময় নেই। এবং ওই সময় কিন্তু যাতায়াত ব্যবস্থা খুব ভালো ছিল না। আমরা কলকাতা থেকে ঢাকা আসবো, ঢাকা থেকে ত্রিশাল আসবো, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। এখন যেরকম আমরা কলকাতা থেকে ঢাকা চলে আসি, ঢাকা থেকে ত্রিশাল 2 ঘন্টায় চলে আসি, তখন সেটা ছিল না। না ছিল আপনার সড়ক ব্যবস্থা ভালো, না ছিল আপনার ট্রেন ব্যবস্থা, রেল ব্যবস্থা ওই রকম খুব একটা। যার কারণে আমাদের নজরুল যে জায়গায় ছিলেন এই ত্রিশালে, পরবর্তী সময়ে তিনি আর এই জায়গায় আসেন। না আসাটা বড় কথা নয়, মনে রাখাটাই বড় কথা। কারণ তিনি এই ত্রিশালকে মনে রেখেছিলেন, এই শ্যামল বাংলাকে মনে রেখেছিলেন। তার প্রথম পদার্পণের শ্যামল বাংলা। তিনি বাংলাদেশে পূর্ববঙ্গে অনেকবার এসেছেন, নানান জায়গায়, ঢাকা এসেছেন, চট্টগ্রাম এসেছেন, সিরাজগঞ্জ এসেছেন, সন্দ্বীপে গিয়েছেন, শরীয়তপুরে গিয়েছেন, ঝালকাঠিতে গিয়েছেন। কিন্তু এই যে প্রথম পদার্পণ আমাদের শ্যামল বাংলা, এই যে তিনি যে এই জাতিকে, দুটো জাতিকে একসাথে মেলবন্ধন করে পরবর্তীতে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা বাঙালি ঐতিহ্য, যেটাকে আমরা বলছি বাঙালি নজরুল চর্চা, আমরা বলছি যে বাঙালির ঐতিহ্যের ইতিহাসের সংস্কৃতির চর্চা তিনি করেছেন। একেবারে লেটো দল থেকে তিনি যেরকম গ্রহণ করেছেন, তিনি ত্রিশালের ঘাটোগান থেকে গ্রহণ করেছেন, তিনি শিয়ারশো রাজ হাই স্কুল থেকে গ্রহণ করেছেন, তিনি দৈরামপুর হাই স্কুল থেকে গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি সেই মক্তব থেকে যেরকম শিক্ষা গ্রহণ করেছেন, অর্থাৎ বাঙালির যে ঐতিহ্য ইতিহাস তিনি দুহাতে এই দুই বঙ্গ থেকে গ্রহণ করে সেই দুই বঙ্গের, দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য, মানব চরিত্র, ভৌগোলিক সব
অবস্থান এবং ভৌগোলিক পরিবেশ সবকিছু আমরা তার সাহিত্যে পাবো। তাই আমরা বলতে চাচ্ছি যে এই শ্যামল বাংলায় ঈশ্বর নজরুলকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে নজরুল পরবর্তী পর্যায়ে নজরুল হওয়ার পেছনে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দ্বিতীয় পর্যায়ে প্রথম শুরু হয়েছিল দৈরামপুর হাই স্কুল। কারণ যদি আসানসোলের রুটির দোকান থেকে কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব তাকে দৈরামপুর হাই স্কুলে এনে আবার নতুন করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভর্তি না করে দিতেন, তাহলে হয়তো বা তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ওই জায়গায় হয়তো বা দান করত। কিন্তু এই জায়গায় আসার ফলে তিনি যেটা করেছেন, আবার প্রাতিষ্ঠানিক শিক্ষায় ফিরে এসেছেন। ফিরে এসে তিনি পরবর্তীতে আবার শিয়াসর রাজ হাই স্কুলে ভর্তি হয়েছেন। সেই জায়গা থেকে তিনি সেই সৈনিক জীবনে গিয়েছেন। এই যে তার জীবনের একটি বাকির পরিবর্তন, পথ পরিবর্তন, এক জায়গা থেকে তিনি এসে নতুন জায়গায় এসেছেন, আবার শিক্ষা কার্যক্রমে এসেছেন, এটা আমাদের কাছে মনে হয়েছে যে একটি ঐশ্বরিক দান যেরকম, ঠিক অনুরূপ ভাবে কিছু ব্যক্তি তাকে যে সহায়তা করেছেন তার মধ্যে কাজী রফিজুল্লাহ দারোগা অন্যতম। এবং আমরা বলতে চাচ্ছি যে দুই বাংলারই শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহ্য, ইতিহাস সবকিছু মিলেই নজরুলকে আমরা আজকে পূর্ণাঙ্গ নজরুল হিসেবে দেখতে পাচ্ছি। তাই আসুন আমরা নজরুলকে চর্চা করি আমাদের ইতিহাস ঐতিহ্য দিয়ে, খণ্ডিতভাবে নয়, অখণ্ডিতভাবে আমরা নজরুলকে দেখি। এই নজরুলকে দেখার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের দিকে আসুন, আমাদের প্রাকৃতিক পরিবেশ দেখুন, আমাদের ভৌগোলিক পরিবেশ দেখুন। তাহলেই নজরুল এই বঙ্গকে কেন্দ্র করে যেসব সাহিত্য রচনা করেছেন, সঙ্গীত রচনা করেছেন, সেগুলো আপনারা বুঝতে পারবেন। আবার আমরা ওই জায়গায় গিয়ে দেখি, অর্থাৎ পরিবেশটা দেখলে আমরা বুঝতে পারবো যে নজরুল কিভাবে গ্রহণ করেছেন, কিভাবে নিয়েছেন। আমরা এই কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের সাহিত্যকে, আমাদের ইতিহাস এবং সেই দেয়ালটাকে ভাঙতে হলে আমাদের যেতে হবে নজরুলের কাছে এবং আরো যারা মনীষী রয়েছে তাদের কাছে। আসুন আমরা কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আসানসোল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিশাল ময়মনসিংহ যেরকম একসাথে চুক্তি করেছি, ঠিক অনুরূপ ভাবে এই অবগাহন পত্রিকার মতো যেসব পত্রিকারা আমাদেরকে এই ইতিহাস ঐতিহ্য নিয়ে, সংস্কৃতি নিয়ে কাজ করছে, তাদের সাথে আমরা ওতপ্রোতভাবে সাহায্যিতা করতে, তাদের পথ এগিয়ে চলার জন্য আমরা যদি কিছুটা সাহায্য করি, তাহলেই আমাদের এই ওনাদেরই পরিশ্রম সার্থক হবে, আমাদের গবেষণা, আমাদের পথ চলাটাও আরো সহজ হবে। আজকে সবাইকে ধন্যবাদ আমাকে এই সময় দেওয়ার জন্য। আপনারা যারা বিজ্ঞ লোক আছেন, আমি জানি না এই জায়গায় যারা দর্শক আছেন তারা নজরুল সম্পর্কে অনেক কিছু জানেন। যারা দর্শক রয়েছেন, পাঠক রয়েছেন, আমরা হয়তো বা ভবিষ্যতে আপনাদের কাছ থেকে শুনবো এবং আপনাদের কাছ থেকে নজরুল সম্পর্কে কিছু শুনবো, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার সারা বক্তব্য এই জায়গায় শেষ করছি। ধন্যবাদ। দুই বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, বাংলার জয় হোক, জয় তু নজরুল। আমি দাদার কথা শুনতে শুনতে আমার একটি কথা মনে পড়ে যাচ্ছিল যে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে আমি আমি জানি না এই ইনফরমেশনটা কতটা সত্যি, কিন্তু দাদা বলতে পারবেন সে বিষয়ে, যে নজরুল এবং তার স্ত্রী তারা যেহেতু দুই বাংলায় দুজনের সমাধি আলাদা আলাদা জায়গায় হয়েছিল, একজনের মেদিনীপুরে এবং আরেকজনের বাংলাদেশে, তো তাদের দুজনার যে মাটি এক জায়গায় মেলাবার একটা চেষ্টা কোথাও নজরুল ইনস্টিটিউট করেছিল, আমি শুনেছিলাম তাদের এখানকারও গবেষক মিলে। আমি জানি না দাদা সেই ইনফরমেশনটা হয়তো দিতে পারবেন, এটা কতটা সঠিক। না, ধন্যবাদ অরিন্দ্রজিৎ।
আপনাকে। আপনি সুন্দর একটি পয়েন্ট উপস্থাপন করেছেন। আমাদের যে প্রমীলা কাজী, ওনার যে কবর এই সে চরুলিয়াতে, এবং কাজী নজরুল ইসলামের যে সমাধি সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। এবং আমরা এবং ওই জায়গাতেও আমি দেখেছি যে নজরুলের একটি কবর রয়েছে আর কি, ভাবে ওনারা করেছেন। আপনি যেভাবে বলেছেন ঠিক ওইভাবে ওনার এই ঢাকার মাটি দিয়ে হয়তো বা আমরাও যদি প্রমীলার ওই কি বলে যে কবরের ওই জায়গার মাটি নিয়ে আমরা যদি একটি কবর করতে পারি, সেটা আমাদের জন্য যে আহ অবশ্যই অনেক ভালো হবে। এবং এটার জন্য হয়তো বা আমাদের দুই দেশের যারা রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিবর্গ, তাদের সাথে আমাদের কথা বলতে হবে। আমি এখনই নোট করে নিচ্ছি আপনার এই কথাটা। আমাদের যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমাদের যা আরো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, আপনার এই প্রস্তাবটা আমরা আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে উপস্থাপন করব। আশা করি ওনারা যারা বিজ্ঞজন রয়েছেন তারা এই বিষয়ে সুন্দর মতামত দিবে, এবং সেই মতামতটা আমরা যেরকম চাচ্ছি হয়তোবা তার চেয়েও ভালোভাবে হয়তো ওনারা। তবে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমি এখনই সেটা নোট করে নিচ্ছি। আরেকটি বিষয় আমি এখানে দাদার কাছে নিশ্চয়ই জানতে চাইবো। সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে জানি, যেহেতু আমি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, আহ, দাদারা অনেক বড় বড় প্রজেক্ট, আমার মনে হয় যে নজরুল গবেষণার ক্ষেত্রে, এবং একই সঙ্গে এমন অনেক অপ্রকাশিত নজরুল এর আহ, সংগ্রহ রয়েছে যেগুলো এখনো প্রকাশিত, আহ, প্রকাশিতব্য বলতে বলা যায়। সেসব নিয়েও যদি দর্শকের কাছে আপনি কিছু জানাতে চান তাহলে আমাদের উপকার হয়। নতুন কি ধন্যবাদ। পরিকল্পনায় কাজ হচ্ছে? না, হ্যাঁ, খুব ভালো। আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি যে আমাদের নজরুল বিশ্ববিদ্যালয় এবং আসানসোল যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আমাদের যে চুক্তি হয়েছে তার মধ্যে আমরা আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম এবং প্রয়াত জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার, ডক্টর মুনাল ইসলাম ম্যাডাম, সাথীগো ম্যাডাম, এবং আমি এবং আমাদের বর্তমান যে ভাইস চ্যান্সেলর ডক্টর AH মুস্তাফিজুর রহমান স্যার, আমরা একটি আনুষ্ঠানিক বৈঠক করেছিলাম ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তখন এই বিষয়টি উঠে এসেছিল, এবং আমাদের যে বউ হয়েছে সেই ময়েও এই অংশটুকু রয়েছে। এবং আশা করি যে আমরা দুই বিশ্ববিদ্যালয় অচিরেই এই কাজী নজরুল ইসলামের অপ্রকাশিত যে রচনা সেটা উদ্ধার করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। আমরা দুই বিশ্ববিদ্যালয়ে যে চুক্তি করেছি তার মধ্যে এটি রয়েছে, এবং মনুল ইসলাম ম্যাডাম, সাথী গোয়া ম্যাডাম এবং আপনাদের ওই সঙ্গে যারা গবেষক রয়েছে, আমাদের এই জায়গায় যারা, তাদের সবাইকে নিয়ে আমরা একটি হয়তো বা বোর্ড করে কমিটি করে এই কাজটা করব। যদিও এই কাজটা কিছুটা শুরু করেছেন সম্ভবত আপনাদের ওই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, এবং আমরা অচিরেই সেই ওনাদের সাথে বসে একটা পরিকল্পনা করব। আচ্ছা, হ্যাঁ, আমাদের কিছুদিন আগেও একটি সংকলন প্রকাশিত হয়েছে সুমিতা চক্রবর্তী তার সম্পাদনায়। গত বছরও একটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। এবছরের নজরুলের কবিতার ওপর হয়েছে, কবিতার সংকলন। এবং আরেকটি কাজও আমি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানিয়ে রাখি, সেটা হলো যে যেহেতু বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তিও চলছে, ফলে বিদ্রোহী কবিতার অনুবাদ বিভিন্ন ভাষায়, মানে আমি বলছি যে ভারতীয় ভাষা তো বটেই, সেই সঙ্গে বিশ্বের অন্যান্য ভাষায় অনুবাদের একটি কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মাননীয় উপাচার্য মহাশয়ের পরামর্শে, এবং ডিরেক্টর যিনি রয়েছেন সাথী ঘো ম্যাডাম এবং মোনালিসা ম্যাম, তাদের আন্তরিক উদ্যোগে এই প্রক্রিয়াটিও শুরু হয়েছে। তো আমরা আগামী দিনে চাইব যে আমাদের অবগাহন সাহিত্য পত্রিকা যদি কোনোভাবে এই কর্মকাণ্ডের মধ্যে অংশ নিতে পারে, আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করব। যেহেতু অবগাহন সাহিত্য পত্রিকার একটি বড় অংশ গবেষক সংগঠনের সঙ্গে কাজ করে চলেছে এবং চেষ্টা করছে
যে দুই বাংলার পরিসরটাকে একটা জায়গার মধ্যে তুলে আনার। তো সে বিষয়ে আমরা আপনার মতো দাদাদের পাশে চাই এবং আমরা জানি যে আপনাদের সঙ্গ আমরা পাবো এবং পরামর্শ পাবো। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও শ্রদ্ধা জানাই। আমরা আমাদের ইউটিউব লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে আমরা গ্রুপে দিয়ে দেবো। যারা সরাসরি লাইভ দেখতে পারলেন না তারা সেই ইউটিউব ভার্সনটা আপনারা দেখতে পারবেন, পরবর্তীকালেও শুনতে পারবেন। আমাদের এই মাধ্যমেও যে রেকর্ডেড ভার্সনটা থাকলো সেটাও থেকে যাবে। তো আমরা রাশেদুল আনাম দাকে আবারও আওগানের তরফে কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আবারও দেখা হবে। অরিন্দ্রজিৎ, আপনি জানেন, তাও আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের দুই বাংলার যে আন্তর্জাতিক নজরুল জার্নাল, সেটা প্রকাশ হয়েছে প্রথম সংখ্যায়। সেটা আগামীকাল বাংলাদেশ সময় সকাল 11টায় বা আপনাদের সময় 10:30টায় আনুষ্ঠানিকভাবে পাঠ উন্মোচন হবে। আপনাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার থাকবেন, আমাদের এই দিক দিয়ে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের বিভাগীয় প্রধান, ডিন মহোদয়, জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম স্যার, ডক্টর সুমিতা চক্রবর্তী ম্যাডাম এবং আমাদের যে প্রচ্ছদ শিল্পী হিরণ মিত্র, ওনারা থাকবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানে। আর দ্বিতীয় সংখ্যা প্রকাশ হবে আসানসোল বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা যারা গবেষক তারা এই পত্রিকায় লিখতে পারেন, সেই লিখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের অবগাহন পত্রিকা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। আমরা সেটা আমাদের লাইব্রেরিতে আমাদের রাখবো, আমাদের শিক্ষার্থীরা সেগুলা পড়ে সমৃদ্ধ হবে, নজরুল সম্পর্কে জানবে। এটুকু বলতে পারি যে অবগাহন পত্রিকা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য নজরুল চর্চার একটি নতুন দ্বার উন্মোচন করবে আপনাদের মাধ্যমে। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই, নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই। আজকে তাহলে এখানেই শেষ করি। সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি। জি, ভালো থাকবেন।